লিডারশিপ অ্যান্ড এথিক্স। হ্যাঁ, আপনারা অ্যাকচুয়ালি কেন এই কোর্সটা বেসিক্যালি কি জন্য করছেন বলেন তো? আপনারা যেন আপনাদের কর্পোরেট লাইফে গিয়ে করতে পারেন। দেখা যায় যে এখানে আমরা যত এথিক্যাল ব্যাপার স্যাপার করেছি বা শিখেছি সো ফার, এটা আপনি যখন কোনো ম্যানেজারিয়াল তখনই আপনার সম্ভব হবে কোনো একটা ডিসিশন মেক করা, রাইট? তো এই কোর্সটা আপনাদের জন্য এই জন্যই যে আপনারা যেন ম্যানেজারিয়াল পোস্ট থেকে সঠিক ডিসিশনগুলো নিতে পারেন, ঠিক আছে, আপনার কোম্পানির বেনিফিটের স্বার্থে। এখন আপনার ম্যানেজারিয়াল পোস্ট মানে অবশ্যই কি আপনি একটা লিডার পজিশনে থাকবেন, রাইট? সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি আপনার লিডারশিপ স্কিলসকে ডেভেলপ করার জন্য, হ্যাঁ, এই চ্যাপ্টারটা আর কি দেয়া হয়েছে। আর আপনার অবশ্যই লিডারশিপটাকে আপনি ডেভেলপ করবেন কিভাবে, সেটা এথিক্যালি রাইট অর রং, কোন ডিসিশনটা মেক করবেন, ডিসিশনটা মেক করার জন্য কি কি কনফ্লিক্ট অ্যারাইজ হয় এন্ড সেই কনফ্লিক্টগুলোকে কিভাবে রিসলভ করব, সেটা সম্পূর্ণ এই চ্যাপ্টারটাতে আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে এথিক্যাল কনফ্লিক্ট। এথিক্যাল কনফ্লিক্ট মানে বোঝা যাচ্ছে কি, যখন আপনার এথিক্যাল কনফ্লিক্ট আর এথিক্যাল ডিলেমাও বলতে পারেন, রাইট? আমরা অলরেডি এথিক্যাল ডিলেমা সম্পর্কে পড়ে এসেছি। সো আমরা জানি যে এথিক্যাল কনফ্লিক্টটা কি। আচ্ছা, আমাদের এখন জানতে হবে যে এথিক্যাল কনফ্লিক্টটা কখন হচ্ছে, কোন সিচুয়েশনে অ্যারাইজ হচ্ছে। কখন অকার হচ্ছে দেখেন, যখন কোনো ইন্ডিভিজুয়াল অর গ্রুপস আর ফেসড উইথ আ সিচুয়েশন ওয়্যার there is a clash between different moral principles, values, duties or obligations. বুঝতে পারছি? কখন অকার হচ্ছে, যখন আপনার মোরাল প্রিন্সিপাল, ভ্যালিউস আর হচ্ছে আপনার ডিউটিস অর অব্লিগেশনের মধ্যে ভিন্ন মতবাদ চলে আসে, ভিন্ন ধরনের অপিনিয়ন চলে আসে, তাই না? এটা আপনার মাইন্ডের মধ্যেও হতে পারে, আবার একটা সার্টেন গ্রুপের মধ্যেও হতে পারে। তখনই এথিক্যাল কনফ্লিক্টগুলো অ্যারাইজ হচ্ছে। আচ্ছা, এন্ড আপনার কি হবে, when the right course of action is not clear cut, right? আচ্ছা, কোন কোন কনটেক্সটে বা কোথায় কোথায় এথিক্যাল কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে? আপনার পার্সোনাল রিলেশনশিপে অ্যারাইজ হতে পারে, প্রফেশনাল সেটিংসে অ্যারাইজ হতে পারে, সোসাইটাল ইস্যুসে অ্যারাইজ হতে পারে, এন্ড যখন আপনি ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে যান তখন এথিক্যাল কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে, ঠিক আছে? তাহলে এথিক্যাল কনফ্লিক্ট কোন সিচুয়েশনটাকে বলা হচ্ছে সেটা বুঝলাম, আর কোন কোন কনটেক্সটে বা কোথায় এথিক্যাল কনফ্লিক্টটা অ্যারাইজ হতে পারে সেটার আনসার পেলাম। ওকে, বুঝতে পারছি? দুইটা কোশ্চেনের আনসার কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, শর্ট কোশ্চেন। এক্সাম্পলস, confidentiality versus disclose, right? Truthfulness versus loyalty, বোঝানোর কিছু নেই, autonomy versus beneficence, and justice versus mercy, environmental sustainability versus economic development, right? Example যদি আপনার এরকম না, এক্সাম্পল চাওয়ার আলাদা কোনো কোশ্চেন থাকবে না, একটা কোশ্চেনের লেজ হিসেবে থাকতে পারে। ম্যাম, অটোনমি ভার্সেস বেনিফিসিয়ারিটি কি? অটোনমি হচ্ছে স্বায়ত্তশাসিত আর বেনিফিসেন্স হচ্ছে আপনার মানে স্বজনপ্রীতির মতো দানশীলতা টাইপের এরকম কিছু একটা বোঝাচ্ছে। স্বজনপ্রীতি হচ্ছে ওই যে স্বায়ত্তশাসিত, মানে আপনি যা ডিসিশন নেবেন তাই হচ্ছে অটোনমি, ঠিক আছে? আর বেনিফিসেন্স হচ্ছে দান, মানে সবার কথা চিন্তা করে আপনি একটা ডিসিশন নেবেন। গণতন্ত্র এক্স্যাক্টলি না, এটাকে দানশীলতা বা এরকম কিছু একটা বলে। আচ্ছা, এখন দেখেন এই এথিক্যাল কনফ্লিক্টকে আমরা রিজলভ করব কিভাবে? আচ্ছা, সো
রিসার্চ ফাইন্ডিংসে আপনার 3টা অ্যাপ্রোচ দেয়া হয়েছে, যে এই 3টা অ্যাপ্রোচ ফলো করলে এথিক্যাল কনফ্লিক্ট গুলোকে আপনি সলভ করতে পারেন। দেয়ার ইজ আ পসিবিলিটি, বাট এটা আপনার সলভেবল নাও হতে পারে। ওকে, ঠিক আছে? কারণ আমরা শুরুর ক্লাসে, প্রথম ক্লাসের কথা যদি আপনাদের মনে থাকে, প্রথম ক্লাসেই আমরা দেখেছি যে দেয়ার ইজ নো পারফেক্ট সলিউশন ফর এভরিথিং, রাইট? আপনি যা ডিসিশন মেক করবেন সেটা যে পারফেক্ট ডিসিশন এটা কখনো কেউই বলতে পারবে না। কনফ্লিক্ট সব সময়ই থাকবে, বাট কনফ্লিক্ট গুলোকে আপনি সলভ করতে পারেন, পসিবল এই 3টা অ্যাপ্রোচ ফলো করতে পারেন। আচ্ছা, ফার্স্ট ওয়ান ইজ কনভেনশনাল অ্যাপ্রোচ টু এথিক্স। আচ্ছা, কনভেনশনাল অ্যাপ্রোচটা কি রকম? It actually comparison of a decision or practice to prevailing societal norms. আচ্ছা, মানে আমি যে ডিসিশনে উপনীত হয়েছি এই ডিসিশনটা থেকে আমার সোসাইটাল যে সকল নর্মস আছে, নর্মস মানে কি, যে নিয়মগুলো সোসাইটিতে অলরেডি আপনার মেনে চলা হচ্ছে, যেগুলো অলরেডি আছে, আমার ডিসিশনটার সাথে সেটা কতটুকু কম্প্যারিজন করা যাচ্ছে, ঠিক আছে? কম্পেয়ার করতে হবে। আমি যে ডিসিশনটা নিয়েছি এটা নিয়মের সাথে কতটুকু যায় বা কতটুকু সামঞ্জস্যপূর্ণ থাকতে পারে, বা একেবারেই ভিন্ন কিছু নিয়ে আসছি কিনা, এটা হচ্ছে কম্পেয়ার করে একটা প্রপার ডিসিশন নেয়ার অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে কনভেনশনাল অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, এখন এই প্রিভেইলিং নর্মস, প্রিভেইলিং বলতে আপনার বলা হচ্ছে যে নর্মস গুলোকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, তো এইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে রিলেটিভিজমটা আগে বুঝতে হবে। কালচার রিলেটিভিজমটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে প্রত্যেকটা কালচার বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট মোরাল বিলিফস থাকতে পারে, রাইট? মোরাল বিলিফস, রাইট অর রং, সবার ক্ষেত্রে ডিফারেন্ট থাকতে পারে। কালচার টু কালচার ভ্যারি করতে পারে, পারসন টু পারসন ভ্যারি করতে পারে, বাট কোনোটাই হচ্ছে আপনার অ্যাবসলিউট না, ঠিক আছে? কোনোটাই অ্যাবসলিউট না, বুঝতে পারছেন? রিলেটিভিজমটা বলতে এটাই বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন, many people in contemporary society are inclined towards relativism, roughly the view that there is no objective truth in morality. Right and wrong are only matters of opinion that vary from culture to culture and possibly from person to person. ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই কালচার রিলেটিভিজমের মধ্যে আবার দুই ধরনের রিলেটিভিজম আছে। একটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে নরমেটিভ। আচ্ছা, ডেসক্রিপটিভ রিলেটিভিজমটা কি? It claims that members of different cultures have different moral beliefs. এটা হচ্ছে ডেসক্রিপটিভ, ইন জেনারেল বললো যে ডিফারেন্ট কালচারাল লোকজনদের ডিফারেন্ট মোরাল বিলিফস আছে। আচ্ছা, আর নরমেটিভটা কি? It claims that the truth of moral beliefs depends upon particular culture. The truth of moral beliefs, moral যে বিলিফটা, এটার সত্যতা ডিপেন্ড করে কালচারের উপরে, একটা পার্টিকুলার কালচারের উপরে। For example, the belief that for cannibalism কি? নর মাংস ভক্ষণ। হ্যাঁ, মানে আপনি আপনার সেম স্পিসিসের হচ্ছে ফ্লেশ গ্রহণ করছেন। সো এই যে বিলিফটা, এই মোরাল বিলিফটা ইজ রাইট, ক্যান বি ট্রু, এটা একটা রাইট, মানে এটা তাদের অধিকার, ঠিক আছে? ইট ক্যান বি ট্রু ফর কালচার এ বাট ফলস ফর কালচার বি। আমরা এটা চিন্তাও করতে পারি না, রাইট? এরকম
কালচারে এরকম থাকতে পারে যে তারা এটাকে রাইট হিসেবে দেখে, রাইট? এখনো কিন্তু আছে কিছু আফ্রিকান আদিবাসী আছে, তারা কিন্তু এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে, তাদের কাছে এটাই খুবই নর্মাল। তো এটাকে বলা হচ্ছে নরমেটিভ। আচ্ছা, এখন দেখেন এই যে so a normative relativism has some rather undesirable implications. নরমেটিভ যে আপনার রিলেটিভিজম আছে তারা আমাদেরকে কিছু উপদেশ দেয় কি ধরনের? It prohibits us from never morally condemning another culture's values and practices. মানে তুমি আরেকটা কালচারের যে ভ্যালুস বা প্র্যাকটিস আছে তার নিন্দা করতে পারবা না। নিন্দা করা, হ্যাঁ, নিন্দা করা উচিত না, নিন্দা করতে পারবা না, এটা প্রহিবিট করা হচ্ছে। তুমি না মানতে পারো, এটা আমরা না মানতে পারি বা আমরা প্র্যাকটিস করি না, তার মানে এই না যে আমরা হচ্ছে নিন্দা করব। ওকে, কন্ডেমিনিং মানে হচ্ছে নিন্দা করা। আচ্ছা, it suggests that we need to look no further than our own culture for moral guidance. আমার moral guidance এর জন্য আমার অন্য কোনো কালচারের দিকে যেতে হবে না, অন্য কোনো কালচার ফলো করতে হবে না। আমার যে সকল moral guidance আমি আমার কালচার থেকেই শুধু অ্যাডপ্ট করব। ঠিক আছে? It renders the notions of moral progress and moral reform incoherent. মানে কি? আপনার মোরাল যে প্রগ্রেস এবং মোরাল রিফর্ম মানে হচ্ছে আপনার যে মোরাল ভ্যালুস আছে আপনার কালচারে, এটাকে চেঞ্জ করা বা এটার উন্নতি করাকে আপনার ইরিলেভেন্ট মনে করে। ঠিক আছে, বুঝতে পারছেন? ইনকোহেরেন্ট মানে কি? অযৌক্তিক, অযৌক্তিক মনে করা। ওকে, বুঝতে পারছি? আপনি রিলেট করেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এটা আমরা অলরেডি জানি, এই এথিক্যাল নর্মস কি কোহেরেন্ট না, এর জন্য হাসতেছ? কোহেরেন্ট না বলছে কি ইংলিশ ওয়ার্ড মিনিং বলতে করে আচ্ছা, ঠিক আছে, আমাদের তো সবাই ইনকারেজ করে ইংরেজি বলার জন্য, ও বলছে এই জন্য ইনকারেজ করলাম আর একটু সামনে রাখো। ঠিক আছে, বলবে। আচ্ছা, দেখো, সোর্সেস অফ এথিক্যাল নর্মস, এই যে এথিক্যাল নর্মস গুলো আমরা কোথা থেকে পাই বা কোথা থেকে শিখি? ফ্যামিলি থেকে, তারপর ইয়ারের মতো বলবো ওই শান্তিতে সেখানে পরিবারে কিছু কি ফ্যামিলি, ফ্রেন্ডস থেকে শিখতে পারো, তোমার দেশের আইন থেকে শিখতে পারো, রিলিজিয়াস থেকে শিখি আমরা, তাই না? সোসাইটি এট লার্জ অ্যাকচুয়ালি এখানে কেটে গেছে। ম্যাম, এখানে কি বিজ্ঞানটা আছে? শিখো এমপ্লয়ার, তোমার প্রফেশনাল, তারপরে হচ্ছে তোমার ফেলো ওয়ার্কার্স দুইবার চলে আসছে। ম্যাম, এখানে কি বড় ভাই নাই? ফেলো টিচার, ফ্যামিলি তো বড় ভাই, ফ্যামিলির মধ্যেই তো বাবা মা, বড় ভাই বোন এগুলো ইনক্লুডেড। ফ্রেন্ডসদের থেকে এথিক্স শিখলে ম্যাম সে জীবন ম্যাম শেষ। আচ্ছা, দেখো, বিষয়টা হয় কি যে আচ্ছা, এখানে টিচার দেয়া নেই, তোমরা টিচারদের কাছ থেকে ফ্রেন্ডস এর বিষয়টা দেখো। ফ্রেন্ডস বলতে অ্যাকচুয়ালি বুঝিয়েছে যে যখন তোমরা যার সাথে থাকো, হ্যাঁ, তো আমরা কিন্তু তার সে কি করছে, কিভাবে চলছে, তার লাইফস্টাইল কিরকম, এটা কিন্তু তোমার পার্সোনাল লাইফে অনেক, তোমার ব্রেইনে অনেক ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, দেখবা যে তুমি না চাইতেও দেখবা তুমিও কিছুটা তার সাথে কিন্তু ম্যাচ তোমার হয়ে যাচ্ছে, এটা হয়। ঠিক আছে, সো তার নিয়মগুলো কিন্তু তুমি অ্যাডপ্ট করে ফেলবা ইভেন্চুয়ালি। এর জন্যই হচ্ছে ফ্রেন্ডস বোঝানো হচ্ছে। মানে ফ্যামিলি তো অবভিয়াসলি তোমাকে ছোটবেলা থেকে যা শেখাবে তুমি তাই শিখবে। ঠিক ম্যাম, আমি হাসানের সাথে ছোট ছোট হাসানের ডিপ্রেস থাকতো, মানে আমারও ডিপ্রেস লাগে, কিন্তু ওই আবার চিল হয়ে গেছে। কে? হাসান ম্যাম প্রথমবার প্রত্যেক ক্লাসে ডিপ্রেস থাকতো, ওর কিছু একটা সমস্যা থাকে।
থাকতে না আমার মনে গেছে তোমার কি সমস্যা? এসব কোনো সমস্যা নেই কিন্তু আমার দিন পেজ লাগে না কিছু ভালো লাগতেছে না আমার সমস্যা আছে তোমাকে ব্রডকাস্ট করতে বলছি না কে ব্রডকাস্ট করতে বলছে ওকে? আচ্ছা যাই হোক, ম্যাম এটা তো বললাম না যে এদের থেকে দূরে থাকবো কিভাবে। তোমার থেকে এমনি দূরে আছে দূরে থাকতে পারবে না, দূরে থাকলে তো তোমাকে এক ঘরে করে দিবে, তখন তুমি কি করবে? এক ঘরেই থাকি এক রুমে আচ্ছা তোমরা এক মানুষ এক রুমে ঘুমাও কি করে? এক রুমে তিন রুমে তিন রুমে ওরা কেউ থাকে না, ওরা এক রুমে থাকি একসাথে ম্যাম আপনি কয়েকজনের কথা বলছেন, ওদের বাসায় কয়েকদিন পর পার্টি করে, আমাদের ক্লাসে আমের সাকিবা তো সব সকল কি করে? আমাদেরকেও ম্যাম ডাকে না ম্যাম। হ্যাঁ ওরা করে ডাকে ওনার প্রত্যেকবার আসবে কথা ম্যাম ওরা একটু রিচ বেশি তো এই জন্য আসে না। বড় মানুষ জানে আপনার ওদের ভাই না, ওনারা আবার একটু সিনিয়র না, এখন ওনারা এসে যদি তোমাদের সিনিয়র মাঝখানে থেকে বেশি থেকে সমস্যা হলো রিচ একটু এই কারণে। ওনারা ফ্লোরে ঘুমাতে পারবে। ম্যাম আসলে ওই ভাই আমরা সাথে সম্পর্কের মধ্যে টাকা আছে সম্পর্ক কত দরকার নেই এই জন্য আর কি। আচ্ছা আমরা কোন গল্প থেকে কোন গল্প চলে গেছি, আবার একটু ফিরে আসি, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন ওভারঅল, আচ্ছা এই যে আর বেশি তো এখন আমরা বসে থাকতে থাকতে সবগুলো ক্লাসে গল্প করতে করতে হয়ে গেছে যে এখন আর একটা ক্লাস আছে, এখন একটু তাড়াতাড়ি আগাতে হবে। তো এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো আমরা, তারপরে আবার গল্প করবো ইনশাআল্লাহ। আচ্ছা সো দেখেন কনভেনশনাল যে এই যে কনভেনশনাল যে অ্যাপ্রোচটা, সেটার থেকে আমরা এথিক্যাল জাজমেন্টটা কিভাবে মেক করব? আমরা যখন কোনো জাজমেন্টে যাব বা কোনো ডিসিশনে যাব, তখন কি করতে হবে? কম্পেয়ার করব বিহেভিয়ার অর অ্যাক্ট দ্যাট হ্যাজ বিন কমিটেড উইথ প্রিভেইলিং নর্মস অফ অ্যাকসেপ্টেবিলিটি। ওকে, বুঝতে পারছি? কনভেনশনাল প্রিভেইলিং নর্মস অফ অ্যাকসেপ্টেবিলিটি মানে যেই নিয়মটা আছে, হ্যাঁ এই নিয়মটা তুমি কিভাবে অ্যাকসেপ্ট করছো, তোমার যে সোসাইটাল নর্ম এটাকে কতটুকু অ্যাকসেপ্ট করা যাচ্ছে সেটা বা অ্যাকসেপ্টেবল কতটুকু, সেটার সাথে কম্পেয়ার করব যেই অ্যাক্টটা তুমি কমিট করছো বা যেই বিহেভিয়ার বা যেই অ্যাকশনটা তুমি নিতে চাচ্ছ সেটার সাথে কম্পেয়ার করব। ওকে, কম্পেয়ার করে আমরা একটা জাজমেন্টে যাব। ওকে, বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের কনভেনশনাল অ্যাপ্রোচ। এরপরে আসি প্রিন্সিপাল অ্যাপ্রোচ টু এথিক্স। এগুলো আমরা জানি প্রিন্সিপাল অ্যাপ্রোচ গুলো কি কি। ইউনিটারিটারিজম হচ্ছে আপনার ইউটিলিটারিয়ানিজম থেকেই আসছে। ইউটিলিটারিয়ানিজম কি ছিল? ভুলে গেছি। আচ্ছা পড়বো। এখানে দেখেন রাইটস, জাস্টিস, কেয়ারিং, ভার্চু এথিক্স, সার্ভেন্ট লিডারশিপ এন্ড গোল্ডেন রুল। এই দুইটা আমাদের জরুরি, তাই না? সার্ভেন্ট লিডারশিপ বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি আপনার আন্ডারে যারা যে সকল কর্মী আছে, যারা কাজ করছে, তাদের সাথে লিডারশিপ অ্যাপ্রোচটা কি হবে আপনার দিক থেকে। এন্ড গোল্ডেন রুল আমরা দেখব সামনে। আচ্ছা আচ্ছা principle of utilitarianism focuses on an act that produces the greatest ratio of good to evil for everyone, greatest number of benefits for greatest number of people, যেটা আমরা আগে পড়েছিলাম, যেটা কিনা কোন থিওরি কে সাপোর্ট করে? কনসিকুয়েন্সিয়ালিজম থেকে এসেছে, তাই না? তার মানে আউটকামটা কি হবে সেটার উপরে ফোকাস করে, না আউটকামটা পজিটিভ হতে হবে। আচ্ছা, প্রিন্সিপল অফ রাইটস focuses on examining and possibly protecting individual moral or legal rights.
প্রিন্সিপাল অফ রাইটস ফোকাস করতেছে একটা মানুষের যে মোরাল রাইটস গুলো থাকে সেটার উপরে, যে একটা মানুষের মৌলিক অধিকার। এখন সোসাইটিতে অনেক ধরনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে চাওয়া হচ্ছে, সেটার একটা লিস্ট আমরা দেখব। A variety of legal rights and claimed moral rights in society. Civil rights, minorities, যেগুলা জানে, women's rights, disabled people rights, older people rights, religious affiliation rights, তাই না? এগুলো তো মানুষ চায় না? স্মোকার্স আচ্ছা, equal rights for consumer, smokers rights। আচ্ছা, তুমি এটা হচ্ছে কি কোথা থেকে বলছো দেখো? moral rights, claimed moral rights, এখন তো রিকশাওয়ালার উপর মানে রাইট চাচ্ছে সোসাইটিতে, সোসাইটি টুডে এখনকার দিনে সোসাইটি তোমার কি তোমার হচ্ছে গে রাইটসও চাই। গে রাইটস নিয়ে কথা হচ্ছে কি না? কথা হচ্ছে না? গে রাইটস কথা হচ্ছে তো? হ্যাঁ, বাইরে দেখো কেস হচ্ছে, অনেক কিছু হচ্ছে, there are laws। কথা হচ্ছে এই সোসাইটি মানে তো শুধু লাস্টটা রাইট টু হচ্ছে না, একদম লাস্ট right to burn the American flag। বার্ন আমেরিকা সবাই ভিসা চায়, ওরা সবাই তো ভিসা চায়। নন স্মোকাররা নন স্মোকারদের রাইট চায়, স্মোকাররা স্মোকারদের রাইট চায়। স্মোকার আছে সারা দুনিয়াতে স্মোক করা যায়। এই তো এইগুলাই। ও এটা তো নতুন আগে পাস হয়েছে। ভাই বাদ দিয়ে দেন। রাস্তাঘাটে আচ্ছা। সিগারেট খাওয়া না জরিমানা। খাওয়া যায় না। ক্রিমিনালের রাইট আছে, হ্যাঁ, ক্রিমিনালের রাইট চায়। বিড়ির উপর দাম দিবে ওরা কি লাগছে, ওরা কাজ করবে এটাই। ক্রিমিনালসদের রাইট ধরো যে যারা জেলে থাকে, এদের নিয়েও তো অনেক কথাবার্তা আসে না, তাদের কথা এরকম, হ্যাঁ। সো ক্রিমিনালসদেরও রাইট আছে না? জেলে আবার পাওয়ার প্রোটেকশন 5 স্টার ঠিক দিবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে তোমরাও কিছু এই যে তোমরাও তো রাইট চাইতেই পারো। হ্যাঁ, আটটায় ক্লাস আছে। আমরা 8টা থেকে রাইট আমাদের তো রাইট রাইট আচ্ছা, এখানে অনেক রাইট আছে, অনেক রং রাইট আছে, আচ্ছা একটু দেখি। দেখো এই চ্যাপ্টারটাই পুরাটা কিসের? দেখো যে কিনা ক্রিমিনাল, হ্যাঁ, তার যে সকল রাইট তার কাছে কিন্তু ভ্যালিড মনে হবে, রাইট? তোমার কাছে ইনভ্যালিড মনে হতে পারে। যে স্মোকার তার কাছে তার রাইট ভ্যালিড মনে হচ্ছে, তোমার কাছে ইনভ্যালিড আছে। সো ইট ডিপেন্ডস অন পারসন টু পারসন। ফার্স্ট চ্যাপ্টারটা আমি ইথিক্সে পড়ছি না, তো এখানে তো এখন লিডারশিপ নিয়ে কথা বলা উচিত। এখন আমরা ইথিক্সে আমি তো লিডারশিপ নিয়ে কথা বলতেছি। যখন তুমি একটা লিডারশিপ পজিশনে যাবা, তখন তোমার তো ক্রিমিনালের রাইট নিয়েও চিন্তা করতে হবে। তুমি তো শুধু তখন রাইট রঙে পড়ে থাকলে হবে না, একটা ক্রিমিনালের কি রাইট আছে সেটা নিয়েও তো তোমার ভাবতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা দুইটা গেল, হ্যাঁ, প্রিন্সিপাল অ্যাপ্রোচ কি কি গেল? প্রিন্সিপাল অ্যাপ্রোচ টু আরেকটা হচ্ছে ওই যে প্রিন্সিপাল অ্যাপ্রোচ টু এথিক্সে দুইটা পয়েন্ট পড়ছি। নরমেটিভ আরেকটা হচ্ছে আর না ওটা তো কনভেনশনালে ছিল, নরমেটিভ আর কি ডেসক্রিপটিভ, রিলেটিভিজম। বুঝতে পারবে তো? আচ্ছা দেখেন, প্রিন্সিপাল অফ জাস্টিস, প্রিন্সিপাল অফ জাস্টিসটা হচ্ছে আপনার ফেয়ার ট্রিটমেন্ট হবে পিপলদের মধ্যে, তাই না? আচ্ছা, তো এই জাস্টিসের আবার তিনটা টাইপ আছে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে যেটা কিনা আপনার সঠিকভাবে আপনি বন্টন করে দিচ্ছেন, বিভাজন করা। আর হচ্ছে আপনার কম্পেনসেটরি আর প্রসিডিউরাল। কম্পেনসেটরি মানে হচ্ছে ক্ষতিপূরণ দেয়া, ক্ষতি হয়ে গিয়েছে, এখন ক্ষতিপূরণ দিয়ে আপনি সেটা জাস্টিস করছেন। আর হচ্ছে প্রসিডিউরাল, কোন একটা ক্রাইম হয়েছে, এটাকে আপনি ধারাবাহিকভাবে হচ্ছে এটা বিচার করছেন, ঠিক আছে? সো তিন ভাবে আপনি জাস্টিস দিতে পারেন। ফার্স্টে কি ছিল? ডিস্ট্রিবিউটিভ, বিভাজন যেটা।
আগে সমাজ তৈরি হতে না। আচ্ছা, আর এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কেয়ারিং, যেটা ফোকাস করে, ফোকাসেস অন আ পারসন অ্যাজ আ রিলেশনাল এন্ড নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। মানে আপনি কনসেপ্টের উপরে ফোকাস করবেন, কোনো একটা ইন্ডিভিজুয়াল পারসনের উপরে ফোকাস করবেন না। ফর এক্সাম্পল ফেমিনিস্ট থিওরি। ফেমিনিস্ট থিওরি, এখন ফেমিনিস্ট থিওরি যেটা, আপনি ফেমিনিস্ট থিওরি যারা ফেমিনিজম করে তারা কি করে, তারা হচ্ছে না মানে মেয়ে অ্যাজ আ হোল তারা ফোকাস করতেছে, একজন মেয়ের উপরে না। মানে ব্যাপারটা এরকম যে আপনি পুরো সাপোর্ট করা হলো যে তারা কি আর করতে কিন্তু জয়ী সাপোর্টিং স্যার কেয়ার করার জন্য আপনি কোনো একটা পার্টিকুলার থিওরিকে সাপোর্ট করতেছেন, নট একটা পার্সনকে। হ্যাঁ, একটা পার্সনের জন্য কোনো থিওরিকে সাপোর্ট করা যাবে না, আপনি থিওরিটাকে অ্যাজ আ হোল চিন্তা যেমন করে ম্যাম আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন কেয়ার করতে হবে। হ্যাঁ, যেটা আপনারা এই যে বৈষম্য বিরোধী যেটা আন্দোলন সেটা পছন্দ এটা সংশোধন করা হবে। ফেমিনিস্ট ওয়ার্ডটা ওরা উল্টাপাল্টা ইউজ করে, তো মানে ওদের একগুলো ঠিক নেই, মানে এগুলো এটা দেখলে মানুষের খারাপ লাগে। এটা ভালো ভালো দিকও আছে, ওরা ইউজ করে। ভালো দিক আছে, বাট জিনিসটা এখন আপনার ডিপেন্ড করছে যে কিভাবে এটাকে পোর্ট্রে করতেছে। সেটাই না, যারা ফেমিনিজম করে ওদের মাথায় কোনো সেন্স নেই, ওরা সব খালি মাথা হয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ড করছি, এটা ইউটিউবে যাবে। আচ্ছা, আব্দুল্লাহ কি খুব এরপরে দেখেন ভার্চু এথিক্স। ভার্চু এথিক্স focuses on an individual's becoming imbued with virtue. Imbued মানে কি? অনুপ্রেরণা জাগানো, মানে আপনার ক্যারেক্টার দিয়ে আরেকজনকে অনুপ্রাণিত করা। সুলাইমান সুলতান। ঠিক আছে? ওরা তো বারবারই শিখায়। যেমন অ্যারিস্টটল বা প্লেটো হতে পারে। জানি আচ্ছা, এখন দেখেন যে একজন সার্ভেন্ট লিডার আমাদের নিচে যেটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, তাই না? তো সার্ভেন্ট লিডারের কি সকল ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত এটা এখানে দেয়া আছে। এটা বোঝানোর কিছু না, এটা আপনারা দেখলেই পারবেন। একটা সার্ভেন্ট লিডারের কি অবশ্যই লিসনিং কোয়ালিটি থাকতে হবে, শুনতে হবে, প্রবলেম, এমপ্যাথি থাকতে হবে, হিলিং ক্যাপাবিলিটি থাকতে হবে, পারসুয়েশন থাকতে হবে, অ্যাওয়ারনেস থাকতে হবে। পারসুয়েশন কি? পারসুয়েশন কি আসলে? পাঞ্চুয়েশন না, পারসুয়েশন বলতে হচ্ছে আপনার ফোকাস করা ধারণা ঠিক না ধারণাটাই না। একজন লিডারশিপের প্রোক্রাস্টিনেশন কি ভুল? আমাদের যেটা চাই ওটা এনে দেওয়া হয়। What are you soft person? এই ইংলিশ অবস্টক এটা হচ্ছে মানে অ্যাডে যেটা করে মানে বাংলাতে কোন বাংলাতে পারসিউ করা, পারসিউ করা মানে হচ্ছে ধরেন আপনার কথাটা আরেকজনকে বোঝানো, আপনি যেটা এস্টাবলিশ করতে চাচ্ছেন সেটা আরেকজনকে বুঝাতে পারার ক্ষমতাটাকে বলা হচ্ছে পারসুয়েশন। ম্যাম এখানে যদি একটু সময় নিয়ে যদি প্রত্যেকটা পয়েন্ট বোর্ড করে একটু মানে সবাই লিসনিং মানে হচ্ছে একজন, এই যে আপনারা কিন্তু শুনছেন না, নিজেরা কথা বলছেন, নিজেরা কথা বলার সময় পাবো অনেক একটু পরে। লিসনিং হচ্ছে আপনার একজন সার্ভেন্ট লিডার যে তার অবশ্যই কি করতে হবে, তার সার্ভেন্টদের কোনো কোয়েরি থাকলে বা যাই থাকুক এটা শুনতে হবে। আমি শুধু সব সময় বলেই যাব তা তো হবে না, আমার শুনতে হবে আপনাদের প্রবলেম কি, রাইট? আচ্ছা, এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে আরেকজনের সহানুভূতি। এক্স্যাক্টলি সহানুভূতিশীল ঠিক না, এমপ্যাথি আর সিম্প্যাথি দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সিম্প্যাথি মানে হচ্ছে আপনার এই সহানুভূতি বা যে মায়ার বিষয়টা, আর হচ্ছে এমপ্যাথি বিষয়টা হচ্ছে আপনি যে কষ্টটা আপনার হচ্ছে বা আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আমার সাথে ঘটলে আমার কি হতো বা কেমন লাগতো, সেই ফিলিংসটাকে বলা হচ্ছে এমপ্যাথি। সেই ফিলিংসটা আমি যে ফিল করে আপনার জন্য কিছু একটা করলাম, এটাকে বলা হয় এমপ্যাথি। ঠিক আছে? হিলিং, অবশ্যই হিলিং হচ্ছে কি আপনি স্যাড আছেন বা আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করতে পারবেন। পারসুয়েশন যেটা বললাম, আমি যেটা এস্টাবলিশ করতে যাচ্ছি সেটা আপনাকে বোঝানোর মতো ক্যাপাবিলিটি থাকা। অ্যাওয়ারনেস তো জানেন, সচেতনতা। ফরসাইট, ফরসাইট মানে হচ্ছে আপনার দূরদর্শী
আরেকবার যে বলো তো ভাই চিন্তা কি করা, বললেন? মানে হচ্ছে একটু সামনে বা সব দিক ফিউচারিস্টিক থেকে- চিন্তা ভাবনা করে কাজ করা। কাজ করা, সব দিক থেকে চিন্তা করে। ট্রেনিং করে এসেছি আচ্ছা, Conceptualization. কনসেপচুয়ালাইজেশন। মানে দেখি ম্যাম এই যে কোনো কনসেপ্টের উপর বিশ্বাস করা বা ওই অনুযায়ী কাজ করা। মানে আগেই কি বলে ম্যাপিং করা কনসেপচুয়াল হতে হবে। যে কোনো চিন্তা আমার অ্যাজ আ লিডার যা চিন্তা করছি সেটা কনসেপচুয়াল হতে হবে। উল্টাপাল্টা দিতে হবে। বুঝছেন ভাই? কমিটমেন্ট টু দ্য গ্রোথ অফ পিপল স্টুয়ার্ডশিপ, মানে হচ্ছে গণতন্ত্রের যে মানে আপনাদের কাছ থেকে মতামত নেয়া, গণমত নেয়ার যে এটা, এটাকে ইনক্রিজ করতে হবে। আচ্ছা, বিল্ডিং কমিউনিটি, বিল্ডিং কমিউনিটি যেটা তুমি একটা ভালো কমিউনিটি এস্টাবলিশ করতে পারবা। এই আচ্ছা, আরেকটা বাকি থাকলো হচ্ছে গোল্ডেন গোল্ডেন রুল। সব ये कहां से গোল্ডেন রুলটা কি? এটা সব সময় অ্যাকচুয়ালি সবারই মানে ফলো করা উচিত, এন্ড এটা আমি চেষ্টা করি ফলো করার। সো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে যাই করেন লাইফে এই গোল্ডেন রুল সব সময় অ্যাপ্লাই করুন। গোল্ডেন রুলটা হ্যাঁ অবশ্যই। গোল্ডেন রুলটা হচ্ছে আপনি আপনার সামনে যে মানুষটা আছে তার কাছ থেকে যে ধরনের বিহেভিয়ার চান আপনি সেই বিহেভিয়ারটা তাকে দিন। এটা হচ্ছে golden rule। আপনি যা এক্সপেক্ট করছেন আরেকজনের কাছ থেকে সেম জিনিসটা আপনার দিতে হবে। দ্যাট ইজ দ্য গোল্ডেন मैं এখনো বাতিল করে দিয়েছি আমি যদি খারাপ বিহেভিয়ার চাই মানে ইউ গিভ রেসপেক্ট, ইউ টেক রেসপেক্ট। এখন বুঝছি বুঝতে পারছো? এটা তো হয় না। So focuses on the premise that you should off unto others as you would have them do unto you. তুমি তাদের কাছ থেকে যা পেতে চাও বা চাও যে তারা তোমার সাথে যেরকম ভাবে বিহেভ করুক তুমি এক্স্যাক্টলি সেম ভাবে তাদের সাথে বিহেভ করো। ওকে? এখন কথা হচ্ছে ম্যাম যদি সামনে মানুষ খারাপ জি করার চিন্তা ভাবনা মানুষ বা খারাপ হবে তখন তার সাথে কিভাবে বিহেভ করবে? যদি আপনার ন্যাচারাল বিহেভিয়ারটা যদি ওরকম বজ্র এখন হ্যাঁ সেটা তো তার সেই গোল্ডেন রুল অ্যাপ্লাই করছে না। এখন ধরো যে তোমার সামনে যে সে অ্যাগ্রেসিভ, স্টিল তোমার অ্যাগ্রেসিভ হওয়া উচিত না, এটা আমার মতামত। স্টিল অ্যাগ্রেসিভ হওয়া উচিত না, বাট কারণ কি জানো, এটা হিউম্যান সাইকোলজি। যখন একজন অ্যাগ্রেসিভ থাকবে তার সাথে যখন তুমি ভালো বিহেভ করবা তা সে অটোমেটিক্যালি কুল ডাউন হয়ে যাবে। তার মধ্যে যদি কোনো ব্রেনই না থাকে ব্রেন না থাকলেও কুল ডাউন হয়ে যাবে। না ম্যাডাম এটা হয় না ম্যাডাম আমরা দেখছি এটা হয় না এই যে আমার নিজে আনলেস এন্ড আনটিল যদি ব্যাপারটা এরকম সিচুয়েশন অ্যারাইজ হয় যে ধরো এখানে মারামারি হচ্ছে, সো মারামারির ওই জায়গায় গিয়ে আলটিমেটলি তুমি ভালো ব্যবহার করলে মাইরই খাবা ওটা। এই কারণে সেটা না, আমি বলছি যে ধরো একটা হিটেড মোমেন্ট, সেই মোমেন্টে আসলে কাম থাকাটা আমার মনে হয় wise না। তোকে মারতে হবে মানে তোমরা ভিডিওগুলো পজ করে এগুলো করো, বুঝছো? আবার ভিডিও কি শুনে যারা যে আপলোড করে সম্পূর্ণ শোনা মানে সম্পূর্ণ বলতে ওইটা না, মানে যে তারা কি পুরো ভিডিও চেক করে বলে দেয়? হ্যাঁ আরে তুমি সাউন্ড আছে কি না আমি